সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজি ইকুয়ালস টু সায়েন্স, ক্যালকুলেশন, ম্যাথ। আমাদের জীবনে বিফলতার কারণ কি? কোন কোন গ্রহ প্রতিবন্ধকতা সৃষ্টি করছে আমাদের জীবনে? এই ক্যালকুলেটিভ অ্যাস্ট্রোলজি নিয়েই জীবনের নতুন সফলতার খোঁজ দিতে আসছে একেবারে বিজ্ঞানসম্মত অনুষ্ঠান দ্য ক্যালকুলেটিভ অ্যাস্ট্রোলজি। সঙ্গে থাকছেন স্যার সুমন্ত জি চৌধুরী। নমস্কার, দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি সুমন্ত জি চৌধুরী আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। এখন আমি আলোচনা করব কর্কট রাশির জাতক জাতিকাদের এই যে ফরচুন সিক্রেট পয়েন্ট বা ফরচুন পয়েন্ট, অর্থাৎ আমার জীবনটা অত্যন্ত অড হয়ে গেছে, অড সিচুয়েশনের মধ্যে দিয়ে আমি যাচ্ছি, ঋণ বৃদ্ধি হয়ে গেছে, গুপ্ত শত্রুতার দ্বারা জেরবার হয়ে যাচ্ছি, অর্থনৈতিক মন্দা চলছে, বিজনেস করছি, দেখা যাচ্ছে বিজনেস ভালো মতন চলছেই না। মধ্য কথা, আমি একটা নেগেটিভ সিচুয়েশনের মধ্যে পড়ে গেছি। তাহলে এই নেগেটিভ সিচুয়েশনের মধ্যেই কি আমি সারা জীবন ধরে থাকবো? তা তো নয়। এবার আমি কোনো কারণে কোনো সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজারের কাছে প্রেডিকশন করাতে পারছি না, প্রেডিকশন করালেও আমি রেমিডিয়াল প্রসেস অ্যাপ্লাই করাতে পারছি না, তার কারণ অর্থনৈতিক দিক দিয়ে আমি চোখড হয়ে গেছি। তাহলে মনে রাখা দরকার আছে যে আমাদের ভেতরে এই যে অ্যাস্ট্রোলজির যে গ্রহ, অ্যাস্ট্রোলজিক্যাল যে প্ল্যানেট রিপ্রেজেন্ট করে আমার হরমোনকে, সুতরাং অ্যাস্ট্রোলজির গ্রহ, হরমোন সবকিছু আমার ভেতরে আছে এবং প্রতি মুহূর্তে তারা কিন্তু আপডেট হতে হতে কি করছে? পরিবর্তিত হচ্ছে, আবর্তিত হয়ে চলেছে। তাহলে এমন কি কখনো কোনো সিচুয়েশন ক্রিয়েট হতে পারে যেই সময়টাই দেখা গেল গ্রহগত সিচুয়েশন, যেহেতু গ্রহের দ্বারাই আমরা চালিত এবং পরিচালিত হই, তাই এমন কি কোনো সিচুয়েশন ক্রিয়েট হতে পারে যে আমি রেমিডিয়াল প্রসেস অ্যাপ্লাই করলাম না, গ্রহের নেগেটিভিটি আমি অফ করলাম না, কিন্তু করলাম না বলতে করতে পারলাম না, আমার অর্থনৈতিক অবস্থা খারাপ, তার ফলে আমি আরো ডিক্রিজ হয়ে যাচ্ছে আমার জীবন সব দিক থেকে। তাহলে গ্রহগত এমন কোন সিচুয়েশন কি ক্রিয়েট হতে পারে যেই সময়টা আমার ফেভারেবল হবে, যেই সময় আমি আবার ঘুরে দাঁড়াতে পারবো, যেই সময় এই যে অর্থনৈতিক মন্দা আমি কাটিয়ে উঠতে পারবো, অর্থ সঞ্চয় করতে পারবো এবং ফর এভারের জন্য আমার নেগেটিভিটিকে অফ করার জন্য আমি কোনো সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজারের কাছে গিয়ে রেমিডিয়াল প্রসেস অ্যাপ্লাই করতে পারবো। এরকম কি কখনো কোনো সিচুয়েশন ক্রিয়েট হবে? প্রত্যেকটা মানুষের জীবনে মিনিমাম একবার, একাধিকবারও কিন্তু লক্ষ্য করা যায় এরকম সিচুয়েশন ক্রিয়েট হয়। কিন্তু যেহেতু আমরা সিচুয়েশনের উপর নির্ভরশীল হয়ে যাই, সিচুয়েশনের মধ্যে হারিয়ে যাই, তাই কখন যে আমাদের ফরচুন যে সময়টা, পয়েন্টটা আসে আমরা বুঝতে পারি না। আবার যদি খুব ভালো মতন ফরচুন সিক্রেট পয়েন্ট লক্ষ্য করা যায়, তার মানে কিন্তু গোল্ডেন টাইমকে বলা হয়। কখন আসছে আমি বুঝতেই পারছি না, বুঝতে পারছি না বলে আমি কিন্তু প্রস্তুত হচ্ছি না সফলতাকে হ্যান্ডেল করার জন্য, সফলতাকে আরো সফলতার দিকে ত্বরান্বিত করার জন্য। আজকে আমি কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই ফরচুন পয়েন্ট এবং ফরচুন যে সিক্রেট পয়েন্ট, গোপনীয়, অর্থাৎ আমাদের যে গোল্ডেন সময়টা আসছে, যেটা আমি নিজেও জানতে পারছি না, কেবল ক্যালকুলেশন দ্বারাই জানা যায়, সেটা কিভাবে ক্যালকুলেট করতে হয় সেটা আমি শিখিয়ে দেব। কিন্তু এখানে একটা প্রবলেম আছে, এই পুরো ক্যালকুলেশনটা দেখা হয় স্পট ইমপ্লিমেন্টেশন ছক দ্বারা, এবং আমার যদি ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ না থাকে তাহলে কালপুরুষ ছক দ্বারা। কালপুরুষ ছক আর কালপুরুষ ছক দুটো কিন্তু এক নয়, বারবার ধরে বলেছি। কালপুরুষ ছক মানে হচ্ছে চোখের কর্নিয়া দ্বারা, যখন আমার ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ থাকবে না, তখন চোখের কর্নিয়া দ্বারা কিন্তু ছক ক্রিয়েট করে
ক্যালকুলেশন করা হয়, প্রেডিকশন করা হয়, সিদ্ধান্তে আসা হয়। কোন জন্মছক দ্বারা বা হাত দেখা দ্বারা বা ওই হোরা পদ্ধতির দ্বারা ছক ক্রিয়েট করলাম, তারপর সেখানে এই ক্যালকুলেশন কখনোই কিন্তু করা যায় না। প্রথমেই মনে রাখার প্রয়োজন আছে কর্কট রাশির অধিপতি গ্রহ কে। কর্কট রাশির অধিপতি গ্রহ হচ্ছে চন্দ্র। তাহলে সেই চন্দ্র কোথায় বসে আছে? দেখা গেল সেই চন্দ্র মঙ্গলের ঘরে বসে আছে। কোনো কারণে দেখা গেল যে সেই চন্দ্র মঙ্গলের ঘরে বসে আছে। বৃশ্চিকের ঘরে বসে থাকতে পারে, মেষের ঘরে বসে থাকতে পারে। যদি মঙ্গলের ঘরে বসে থাকে, আবার বুধের ঘরেও বসে থাকতে পারে, বৃহস্পতির ঘরেও বসে থাকতে পারে, শনির ঘরেও বসে থাকতে পারে। আমি আলোচনা করার জন্য ধরে নিচ্ছি যে মঙ্গলের ঘরে চন্দ্র বসে আছে। তাহলে চন্দ্রর সংখ্যা কত? 2। মঙ্গলের সংখ্যা কত? 9। তাহলে 9 আর 2 11 হচ্ছে। যেহেতু আমাদের 12টি ভাব রয়েছে, তাই 11টাকে কখনোই আমি 1+1 বলে 2 করব না। তাহলে চন্দ্র ফিজিক্যালি যেখানে বসে আছে সেখান থেকে 11 নম্বর হাউসটাকে দেখতে হবে, এবং এই যে 11 নম্বর হাউসটা রয়েছে সেই ঘরের অধিপতি গ্রহ, সেই ঘরটা কার? কোনো কারণে দেখা গেল শনির। আবার সেখানে কে বসে রয়েছে? দেখা গেল রবি বসে রয়েছে। তাহলে সেক্ষেত্রেও কিন্তু আবার শনি মানে কত? 8, রবি মানে কত? 1, তাহলে হচ্ছে 9। 9 মানে কত হচ্ছে? আমি বারবার ধরে বলেছি সংখ্যা তত্ত্ব পার্ট অফ অ্যাস্ট্রোলজি। অ্যাস্ট্রোলজির ক্যালকুলেশনের ক্ষেত্রে সংখ্যা তত্ত্বকে লাগে। তাহলে 8 আর 1 কত হচ্ছে? 9 হচ্ছে। বোঝাতে পারলাম? 8 আর 1 কত হচ্ছে? 9 হচ্ছে। 9 মানে মঙ্গলের সংখ্যা। এবার তাহলে চন্দ্র যেই ঘরে বসে আছে সেখান থেকে মঙ্গলের ঘর কোনটা সেটা ভালো মতন দেখতে হবে। চন্দ্র যেখানে বসে আছে সেখান থেকে মঙ্গল কত দূরে বসে আছে। যদি চন্দ্র দেখা গেল মেষের ঘরেই বসে আছে, তাহলে মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, তারপর বৃশ্চিক আসছে। তাহলে হিসাব মতন মেষে চন্দ্র বসে আছে, তাহলে বৃশ্চিকটা হচ্ছে 8 নাম্বার ঘর। কেমন? এই যে তাহলে 8 সংখ্যাটা বেরোলো। এবার লগ্ন থেকে কাউন্ট করব 8 নাম্বার ঘরটা কার? অধিপতি গ্রহকে। এইবার চলে আসি স্পট ইমপ্লিমেন্টেশন ছকে, বা স্পট ইমপ্লিমেন্টেশন ছক না থাকলে কালপুরুষ ছকে। এই ছকের মধ্যে আমি এবার দশা অন্তর্দশায় চলে যাব। যখন চন্দ্রের দশা বা চন্দ্রের অন্তর্দশা বা চন্দ্রের প্রত্যন্তর্দশা, মুদ্রা কথা চন্দ্র এবং 8 নাম্বার ঘরের অধিপতি গ্রহ, ধরে নেওয়া যাক বুধ, ধরে নেওয়া যাক বৃহস্পতি, ধরে নেওয়া যাক শুক্র, ধরে নেওয়া যাক শনি, যে কোনো একটা গ্রহকে যদি ধরে নেওয়া হয়, তাহলে 8 নাম্বার ঘরের অধিপতি গ্রহ ধরে নেওয়া হলো শনি। তাহলে চন্দ্র এবং শনি দশা, অন্তর্দশা, প্রত্যন্তর্দশা, যে কোনো স্থানে যে কোনো ভাবে দশায়, অন্তর্দশায় বা প্রত্যন্তর্দশায় যে কোনো ভাবে এই দুটো প্ল্যানেট যদি পাশাপাশি থাকে বা একত্রে থাকে, তাহলে ফরচুন টাইম তোমার শুরু হয়ে গেল। যেই সময় থেকে থাকবে সেই সময় থেকে কিন্তু গ্রহের যে সিচুয়েশন আন্ডার কন্ট্রোল হতে শুরু করলো, যে স্টার সেটা কিন্তু আন্ডার কন্ট্রোল হতে শুরু করলো এবং তোমার ফেভারে যেতে শুরু করলো। যতক্ষণ এটা থাকবে, সেটা 5 দিনও থাকতে পারে, 5 মাসও থাকতে পারে, আবার 1 বছর, 1.5 বছর, 2 বছরও থাকতে পারে। সেটা কিন্তু এই যে আমাদের দশা এবং অন্তর্দশার উপরই নির্ভর করবে। তাহলে এই ফেজটাকে বলা হচ্ছে ফরচুন পয়েন্ট। এইবার এই যে আমি চন্দ্র এবং শনিকে ধরে নিলাম, চন্দ্র তো ক্যালকুলেশন দ্বারাই হচ্ছে কর্কটের ঘর, আর শনিকে ধরে নিলাম 8 নাম্বার ঘরের অধিপতি গ্রহ, ধরে নিলাম জাস্ট। তাহলে এবার মাথায় রাখার প্রয়োজন আছে 9 নাম্বার ঘরটা কার ঘর, অর্থাৎ অধিপতি গ্রহ কে। এবার কোনো কারণে দেখা গেল সেটা রবির, তাহলে চন্দ্র, শনি এবং রবি
দশা, অন্তর্দশা, প্রত্যন্তর দশায় যখন পাশাপাশি চলে আসবে, সেটা যেভাবেই হোক, রবি আগে যেতে পারে, শনি মিডিলে আসতে পারে, শনি আগে যেতে পারে, রবি মিডিলে আসতে পারে, চন্দ্র আগে যেতে পারে, যে কোনো ভাবেই হোক, তাহলে কিন্তু এই চন্দ্র 8 নাম্বার ঘরের অধিপতি গ্রহ এবং 9 নাম্বার ঘরের অধিপতি গ্রহ যখন দশা, অন্তর্দশা এবং প্রত্যন্তর দশায় একত্রে চলে আসছে, তখন কিন্তু গোল্ডেন সময় শুরু হচ্ছে। এই ফেজটা যতক্ষণ থাকবে ততক্ষণ কিন্তু তোমার জীবনে গোল্ডেন ফেজ শুরু হচ্ছে। এবং গ্রহের দ্বারা আমরা চালিত এবং পরিচালিত হই বলে এই ফেজটাতে কিন্তু তুমি যদি নাও চাও, এতদিন ধরে চাওনি, কিন্তু এইবার সাকসেস ইজ দ্য ম্যাক্সিমাম ইউটিলাইজেশন অফ এবিলিটি দ্যাট ইউ হ্যাভ। সেই এবিলিটি গেনের জন্য তুমি অটোমেটিকলি কিন্তু সেই এবিলিটি গেনটা করার জন্য ডু অর ডাই সিচুয়েশনে চেষ্টা করবে। সুতরাং এই সময় তুমি যেটা চাইবে সেটাই পাবে, তার কারণ তুমি পাওয়ার উপযুক্ত হয়ে উঠবে। এবং স্টার এবং যে প্ল্যানেটের পুরো ফেভার কিন্তু এই সময় তোমার থাকবে। এই সময়টা কিন্তু তাই জন্য গোল্ডেন সময় হচ্ছে। কেমন? আশা করি আমি বোঝাতে পারলাম যে ফরচুন পয়েন্ট আর ফরচুন সিক্রেট পয়েন্ট, ফরচুন পয়েন্ট আলাদা আর ফরচুন সিক্রেট পয়েন্ট মানে হচ্ছে গোল্ডেন টাইম শুরু হওয়া। কর্কট রাশির নিরিখে আমি কিন্তু এটা তোমাদের বোঝাবার চেষ্টা করলাম। আমি পরিশেষে আবার বলছি, এটা কখনোই কিন্তু তোমরা জন্ম ছকের উপর ট্রাই করবে না। এটা কখনোই কিন্তু তোমরা হোরা পদ্ধতির এখনকার টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ, এইটা দ্বারা আমি ছক ক্রিয়েট করলাম যেমন করা হয় তার উপর ট্রাই করবে না। এটা একমাত্র কিন্তু স্পট ইমপ্লিমেন্টেশন ছক এবং কালপুরুষ ছক, অর্থাৎ আমার যখন ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ থাকবে না, চোখের কর্নিয়া দ্বারা পিওর সায়েন্স, পিওর ক্যালকুলেশন এবং পিওর ম্যাথের দ্বারা যে কালপুরুষ ছক ক্রিয়েট করা হচ্ছে, তার উপরই কিন্তু এই ক্যালকুলেশনটা কেবল করা যায়। তাই জন্য একজন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজার ছাড়া এই প্রেডিকশনটি অন্য কেউ কিন্তু করতে পারবে না, এই ক্যালকুলেশনটি কিন্তু অন্য কেউ করতে পারবে না। ক্যালকুলেশনটি কিভাবে করতে হয় সেটা কেবল আমি তোমাদেরকে কিন্তু শিখিয়ে দিলাম, কিন্তু নিজের জীবনেও এই ক্যালকুলেশনটি যদি তোমাকে জানতে হয় বা সামগ্রিকভাবে জানতে হয়, তাহলে অবশ্যই কোনো পিওর সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজারের কাছে যাওয়া প্রয়োজন, যিনি কিন্তু জন্মছক ক্রিয়েট করেন, স্পট ইমপ্লিমেন্টেশন ছক ক্রিয়েট করেন। স্পট ইমপ্লিমেন্টেশন ছক দ্বারা কিন্তু তিনি প্রেডিকশন করেন, জন্মছক দ্বারা নয়। আর যিনি ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ না থাকলে কালপুরুষ ছকের মধ্যে দিয়ে চোখের কর্নিয়া দ্বারা কালপুরুষ ছক ক্রিয়েট করে তার দ্বারা প্রেডিকশন করেন, তিনি কিন্তু পিওর সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজার, যিনি হাত দেখাকে কখনোই কিন্তু অ্যাস্ট্রোলজি বলে স্বীকার করেন না। আজকের মতন এটুকুই, নমস্কার। জ্যোতিষ কোনো রঙিন চশমা নয়। হে ঈশ্বর, আমায় অমরত্ব দাও। তাই সাদা চোখে সত্যিকে দেখতে শিখুন। যুক্তিতে মুক্তি চাইলে তবেই আপনি স্বাগত বিজ্ঞান ভিত্তিক জ্যোতিষ গণনার এই অনুষ্ঠানে। স্যার সুমন্ত জি চৌধুরী।